জয় হিন্দ, ওয়েলকাম টু দ্য বিগ গাইড। শুরু করতে চলেছি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের উপর এক নতুন সিরিজ। এই সিরিজে আমরা ডব্লিউবিসিএস 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রিলিমসে যে ধরনের কোশ্চেন এসেছিল সেই সমস্ত কোশ্চেন পেপার নিয়ে আমরা কি করব, ইন ডেপথে আলোচনা করব এবং এই রিলেটেড অনেক অনেক ইনফরমেশন জেনে নিব, যাতে আরও যদি এই রিলেটেড কোনো কোশ্চেন তোমাদের আপকামিং এক্সামে আসে তোমরা যাতে সহজেই অ্যান্সার করে দিয়ে আসতে পারো। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? দেখো বলছে মৌলিক অধিকার নয়, তাহলে মৌলিক অধিকার আমরা জানি সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার। প্রত্যেকটাই যখন সংবিধান রচনা হয়েছিল তখন প্রত্যেকটাই মৌলিক অধিকারের অংশ ছিল, কিন্তু পরবর্তী সময় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে কি করা হয়েছে না বাদ দেওয়া হয়েছে। আমরা একটু এই বিষয়ে ডিটেলসে একটু দেখে নিই। তো মৌলিক অধিকার কি? তো মৌলিক অধিকার হচ্ছে আমাদের যেটা আমাদের সাংবিধানিক রাইট বা কনস্টিটিউশনাল রাইট, যেগুলির মাধ্যমে আমাদের কোথায় যাওয়া যায়, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাওয়া যায়। ছটি মৌলিক অধিকার কি? ছটি মৌলিক অধিকার আমরা তো দেখে নিই। ছটা মৌলিক অধিকার, অর্থাৎ প্রথম অবস্থায় 7টি মৌলিক অধিকার ছিল, যেহেতু 7 নম্বর যে মৌলিক অধিকার আমাদের কি করা হয়েছে যে বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকারের অংশ থেকে। তো 6টি মৌলিক অধিকার বর্তমান রয়েছে। সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 14 to 18 এর মধ্যে রয়েছে। স্বাধীনতার অধিকার, যেটা হচ্ছে আর্টিকেল 19 to 22। নেক্সট হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল কত 23 থেকে 24 এর মধ্যে রয়েছে। তো নেক্সট দেখে নিই। 4 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 এর মধ্যে রয়েছে, আর্টিকেল 25 to 28। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, যেটা হচ্ছে 29 to 30 এর মধ্যে রয়েছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা বললাম যে মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা কোথায় যেতে পারি, রিট জারির মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারি আর্টিকেল 32 এর মাধ্যমে। হাইকোর্টেও যাওয়া যায়, সেটা কত আর্টিকেল না 226 এর মাধ্যমে আমরা রিট জারি করতে পারি। তো যাই হোক, মৌলিক অধিকার এই যে 1978 সালে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে কি করা হয়েছে না মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে কোথায় রয়েছে? এটা 300A ধারায় স্থান দেওয়া হয়েছে। এবং মনে রাখবে এইটাও কোশ্চেন এসেছিল যে আইনি অধিকার বা সাংবিধানিক অধিকার হিসেবে বর্তমানে এই মৌলিক অধিকারকে আমরা চিনে থাকি। তাহলে মৌলিক অধিকার কি? বর্তমান এটা কোনো ফান্ডামেন্টাল রাইট বা হচ্ছে মৌলিক অধিকার নয়, সম্পত্তির অধিকার বর্তমান সময়ে একটা আইনি অধিকার বা সাংবিধানিক অধিকার হিসেবে স্থান পেয়েছে। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? দেখো অবসর গ্রহণের জিজ্ঞেস করেছে, যে কারো জিজ্ঞেস করতে পারে, তাই কি এটা হচ্ছে 65 ইয়ার্স। 65 ইয়ার্সে তারা কি করেন অবসর গ্রহণ করে থাকে। তোমায় রাখবে হাইকোর্টের বিচারপতিরা কত বছর না 62 ইয়ার্সে অবসর গ্রহণ করে থাকে। আমরা অন্যান্য আরো ব্যক্তিদের একটু জেনে নিই। রাষ্ট্রপতির কোনো নির্দিষ্ট অবসরের বয়স নেই। তিনি কি কার্যকাল আছে তার কত বছর? 5 বছর। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি অলরেডি জেনে গেলাম কত বছর, 65 ইয়ার্স। হাইকোর্টের বিচারপতি একটু আগে বললাম 62 ইয়ার্স। প্রধানমন্ত্রী কি মন্ত্রী পরিষদের সন্তুষ্টির উপর নির্ভর করে থাকেন, তার অবসরের বয়স নেই, কিন্তু কার্যকাল রয়েছে কত বছর? 5 বছর তিনি তার কার্যকাল হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট হচ্ছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কার্যকাল কত বছর? 6 বছর। অথবা কি যদি 65 ইয়ার্স তার বয়স হয়ে যায় তবে তিনি কি করেন না অবসর গ্রহণ করে থাকেন। নেক্সট একই রকম মুখ্য নির্বাচন কমিশনার এবং হচ্ছে অন্যান্য যে নির্বাচন কমিশনার থাকেন তাদের কত বছর না 6 ইয়ার্স। তো আর অথবা 65 ইয়ার্স যেটি আগে হবে সেটার ক্ষেত্রে, অর্থাৎ যদি 6 বছর পূর্ণ হয়ে যায় তাহলে তিনি অবসর গ্রহণ করবেন, তার কার্যকাল যদি 6 বছর হয়ে যায়, অথবা তার বয়স যদি 65 বছর হয়ে যায় 6 বছর কার্যকাল শেষ হওয়ার আগেই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করবেন না অবসর গ্রহণ করবেন। নেক্সট, ইউপিএসসি চেয়ারম্যান বা এবং ইউপিএসসি এর অন্যান্য যে সদস্যরা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আমরা জানি, তো কার্যকাল কত বছর? 6 বছর হয়ে থাকে, অথবা কি 65 বছর বয়স যেটি আগে হবে। ঠিক অ্যাটর্নি জেনারেলও কি হবে? তিনি কিন্তু কার্যকাল নেই,
বা অবসরের বয়স নেই, কার্যকালও নেই, অবসরের বয়স নেই, কিন্তু রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী তাকে কি করতে হয় না কাজ করতে হয়। নেক্সট রাজ্যপাল, ঠিক একই রকম, অবসরের বয়স নেই, তিনি কি কার্যকাল রয়েছে কত বছর, 5 বছর, তিনি কি রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল থাকেন। নেক্সট হচ্ছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি, কত না 62 ইয়ার্স বা 62 বছর পর্যন্ত পদে থাকতে পারেন। দেখো এই জায়গায় যে সুপ্রিম কোর্টের বিচারপতির কথা বলেছে, শুধুমাত্র যে সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে আসবে তা নয়, যে কারো যে কোনো পদাধিকারী ব্যক্তির কি আসতে পারে না অবসরের বয়স আসতে পারে। চলো, মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী সুপারিশ কোন প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চেয়েছিলেন। দেখো মন্ডল কমিশন একটা বিতর্কিত বিষয়, তো এটা ওবিসি সংক্রান্ত আমরা জানি, যেটা হচ্ছে কি ওবিসি সংক্রান্ত বা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস সংক্রান্ত একটা কমিশন। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখবে যে এটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন ভিপি সিং এর সময়। ভিপি সিং প্রধানমন্ত্রী যখন ভিপি সিং ছিলেন 1990-তে, তখন তিনি এটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। চলো আমরা একটু ইন ডেপথে দেখে নিই। তো মন্ডল কমিশন এটা গঠিত হয়েছিল 1978 সালে। কার সময়? মোরারজি দেশাই, যখন প্রথম অকংগ্রেসি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিল কত সালে না 1978-এ। তার দলটা কি ছিল? জনতা পার্টি। তো স্বাধীনতা লাভের পর থেকে প্রথম হচ্ছে অকংগ্রেসি দল আসে, সেটাকে জনতা পার্টি, এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? মোরারজি দেশাই। তিনি কি এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য একটা কমিশন গঠন করেছিলেন, সেটা কি সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এসিবিসি। তো এই কমিশনের হেড ছিলেন হচ্ছে বা সভাপতিত্ব করেছিলেন যিনি, তার নাম হচ্ছে বিদ্যেশ্বরী প্রসাদ মণ্ডল বা বিপি মণ্ডল, এবং তার নাম অনুসারেই এই কমিশনের নাম হয় কি না মন্ডল কমিশন। তো যাই হোক, মন্ডল কমিশন 1980 সালে হচ্ছে রিপোর্ট পেশ করে, ঠিক আছে। তারপর হচ্ছে এই জায়গায় 1980-র দিকে হচ্ছে আবার আমরা জানি যে কংগ্রেস দল আবার ক্ষমতায় আসে, অর্থাৎ জনতা পার্টি প্রায় 2 বছরের মতো ক্ষমতায় ছিলেন। তার পরবর্তী সময় 1980-র দিকে আবার কি হচ্ছে কংগ্রেস দল ক্ষমতায় আসেন। কিন্তু 1980 সালে রিপোর্ট পেশ হওয়ার পরেও 1919 সালে তৎকালীন প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রায় 10 বছর পরে এটার হচ্ছে বাস্তবায়ন করতে চান। তাহলে প্রধানমন্ত্রীকে তখন হচ্ছে ভিপি সিং, ভিপি সিং প্রধানমন্ত্রী, তিনি এটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। যাই হোক, বাস্তবায়ন করতে চাওয়ার পর হচ্ছে নানা ধরনের বিশৃঙ্খলা এবং হচ্ছে অন্যান্য অনেক তর্ক বিতর্ক শুরু হয়। তো এই জন্য কি করতে হয় না আমাদের সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করেন। তো 1992 সালে একটা কেস খুব মনে রাখবে, ইন্দিরা সাহানি মামলা। এই মামলায় কত বলা হয় যে ওবিসিদের জন্য 27% সংরক্ষণ, যেটা এখনো অবধি হয়ে আসছে, এই 27% হচ্ছে সংরক্ষণকে বৈধ বলে ঘোষণা করা হয়। এবং এই ক্ষেত্রে ক্যাটাগরি ভাগ করা হয় ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার। যাদের হচ্ছে কি থাকবে অর্থাৎ অর্থাৎ যাদের উপার্জন বেশি তাদের বিষয়টা দেখা হবে। যদি উপার্জন বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কি ওবিসি ক্যাটাগরির মধ্যে তাদেরকে রাখা হবে না। তো আবার এই মামলায় আরেকটা গুরুত্বপূর্ণ তিনি রায় দিয়েছিলেন, মানে ইন্দিরা সাহানি মামলায়, সেটা কি মোট সংরক্ষণ কখনো 50%-এর অধিক হবে না। এই মামলাতেই বলা হয়েছিল যে সংরক্ষণ হচ্ছে, অর্থাৎ ওবিসি, এসসি বা এসটি তাদের জন্য সংরক্ষণ হচ্ছে, কিন্তু 50%-এর অধিক কখনো সংরক্ষণ হবে মানে সংরক্ষণ করা যাবে না। যদিও আমরা জানি যে 10% সংরক্ষণ এর পরেও কার জন্য করা হয়েছে না ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা ঠিক আছে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য, ঠিক আছে 10% সংরক্ষণ কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই মামলাটা তোমরা একটু মনে রাখবে। নেক্সট, ভোটাধিকারের বয়স 21 থেকে 18, খুব কমন একটা কোশ্চেন। 21 থেকে 18 করা হয়েছিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। চলো একটু দেখে নিই। তো 61তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1988 সালে, যেটা আর্টিকেল 326 একে সংশোধন করা হয়েছিল। এবং 326-এ আগে ভোটাধিকারের বয়স ছিল কত? 21 বছর। এবং এখানেই 326-এ এই আর্টিকেলটা অবশ্যই মনে রাখবে, যেখানে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের কথা বলা আছে, সেই 21 থেকে কি করা হয় না কমিয়ে হচ্ছে 18 বছর করা হয়। এবং এই সময় প্রধানমন্ত্রী ছিলেন কে? রাজীব গান্ধী। তো ওনার নামটা একটু মনে রাখবে, রাজীব গান্ধী এই সময় ক্ষমতায় ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি, দেখো রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কি আর্থিক অবস্থার কারণে, যুদ্ধ হুমকির কারণে, সংবিধানের ব্যর্থতার কারণে, অর্থাৎ উপরের সবগুলি। অর্থাৎ অ্যান্সারটা হয়ে যাবে আমাদের কি ডি, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডি। অর্থাৎ সবগুলি কারণে কি করতে পারেন তিনি হচ্ছে
আমাদের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তো এই ডিটেলস একটু দেখে নিই। তো এটা জরুরি অবস্থার কথা বলা আছে কত, পার্ট হচ্ছে আমাদের 18 আর্টিকেল কত 352 থেকে 360 মধ্যে। তো তিন ধরনের জরুরি অবস্থা অনেকেই জানো, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি কত 352-তে, রাজ্য জরুরি অবস্থা 356-তে, আর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা 360 আর্টিকেলে বলা আছে। ঠিক আছে, কখন হতে পারে? যুদ্ধ, বাহ্যিক আগ্রাসন, সশস্ত্র বিদ্রোহের কারণে কি হতে পারে? ভারতের নিরাপত্তার হুমকির মুখে পড়লে, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কি জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন। রাজ্যে জরুরি অবস্থা, ওই রাজ্যে যদি সাংবিধানিক কাঠামো ভেঙে যায় তাহলে কি হতে পারে? যে আমাদের রাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে। আবার আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ দেখা গেল যে অর্থনৈতিকভাবে ভারত স্থিতিশীল নয়, একটা ঋণ বা ঝুঁকি বা একটা এমন একটা পরিস্থিতি সম্মুখীন হতে চলেছে যে ক্ষেত্রে কি হবে না, ভারতের অর্থনৈতিক কাঠামো পুরোপুরি হয়ে ভেঙে পড়বে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কি করতে পারেন? আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, আর্টিকেল 361। তো এখনো পর্যন্ত মনে রাখবে এই ন্যাশনাল ইমার্জেন্সি হচ্ছে 3বার ঘোষিত হয়েছিল, 1962 যখন আমাদের চায়নার সাথে যুদ্ধ হয়েছিল, এবং 1971 যখন হচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, এবং 1975 যেটা হচ্ছে ভারতের একটা অভ্যন্তরীণ একটা সমস্যার কারণে। তো এই কারণে কি হয়েছিল, 3বার হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। কিন্তু আমাদের আর্থিক জরুরি অবস্থা আজ অবধি কিন্তু ঘোষণা হয়নি। আর রাজ্য জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি অনেক রাজ্যে কয়েকবার কিন্তু হয়েছে। ভারতের লোকসভা ভেঙে দেওয়া যায়। লোকসভা দেখো, লোকসভা কি লোয়ার হাউস যাকে আমরা বলেছি, দুটো হাউস থাকে, লোয়ার হাউস, আপার হাউস। তো আপার হাউস বা রাজ্যসভা যাকে বলে থাকি, রাজ্যসভাকে আমরা কি ভাঙতে পারি না, কিন্তু লোকসভাকে ভাঙা যায়। কার দ্বারা? প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির দ্বারা কি লোকসভা ভেঙে দেওয়া যায়। তো প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির দ্বারা কিন্তু লোকসভা ভেঙে দেওয়া যাবে। একটু দেখে নিই এটা আর্টিকেল কততে বলা আছে। আর্টিকেল হচ্ছে 85(2)B অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী কি করতে পারেন? মন্ত্রী পরিষদের পরামর্শক্রমে লোকসভা ভেঙে দিতে পারেন। আর্টিকেলটা মনে রাখবে 85(2)B। ঠিক আছে, তো 85(1) অনুযায়ী কি করতে পারেন তিনি? রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান বা স্থগিত রাখতে পারেন। এই আর্টিকেলটাও এই রিলেটেড একটু জেনে নেবে। তো নেক্সট কোশ্চেন, মর্যাদার দিক থেকে লোকসভার স্পিকার হচ্ছে কার সমতুল্য? অর্থাৎ আমাদের সংবিধান অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন স্থানে, অর্থাৎ যেমন রাষ্ট্রপতিকে হচ্ছে সংবিধান অনুযায়ী সবথেকে সর্বোচ্চ পদে রাখা হয়েছে, অর্থাৎ সব থেকে তার ক্ষমতাকে সব থেকে আগে রাখা হয়েছে। তারপরে রাখা হয়েছে আমাকে উপরাষ্ট্রপতিকে। এইভাবে পরপর কি করা হয়েছে না, সাংবিধানিক একটা মর্যাদা দেওয়া হয়েছে। সেই সাংবিধানিক মর্যাদা অনুযায়ী লোকসভা স্পিকার কার সমতুল্য? তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের, মনে রাখবে যে প্রধান বিচারপতির হচ্ছে সমতুল্য হয়ে থাকেন। আমরা এই রিলেটেড আরেকটু ইনফরমেশন দেখে নিই। প্রথমে হচ্ছে রাষ্ট্রপতি, সেকেন্ড হচ্ছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তোমরা একটু দেখে নিও। এবং এই ক্লাসের যদি পিডিএফ পেতে চাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল দ্য বিগ গাইড, এটাতে জয়েন হয়ে যেও। তো ডেসক্রিপশন যেটা অংশ আছে, সেই ডেসক্রিপশনে আমি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো তারপরে হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে উপরাষ্ট্রপতি। এ দেখো, ভারতের প্রধান বিচারপতির সমতুল্য ক্ষমতাকে ভোগ করে থাকেন, সেটা হচ্ছে লোকসভার স্পিকার। সংবিধান অনুযায়ী তাকে 6 নম্বর স্থানে কিন্তু রাখা হয়েছে। তো তোমরা পরপর একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট আরো দেখে নিই। তারপর হচ্ছে 7 নম্বরে কে রয়েছেন? কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, তার সমমর্যাদার কে আরো রয়েছেন মুখ্যমন্ত্রীগণ, নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান, তারপরে প্রাক্তন প্রধানমন্ত্রী, লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলের নেতৃবৃন্দ। ভারতরত্ন প্রাপকগণ যারা রয়েছেন, জানো ভারতের সর্বোচ্চ যে পুরস্কার হয়ে থাকে সেটা হচ্ছে ভারতরত্ন। তো এই ভারতরত্ন সম্মান যারা পেয়ে থাকেন তাদেরকে হচ্ছে আমাদের সাথে এতে স্থান দেওয়া হয়েছে। 8 নম্বরে কার নিযুক্ত? ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, অ্যাম্বাসাডার যারা রয়েছেন, হাই কমিশনার, একটু পিডিএফটা তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে 9 নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি। 9 এতে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, নিয়ন্ত্রক ও মহা হিসেব পরীক্ষক বা ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 10 রয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। তোমরা একটু এটাকে পিডিএফটা একটু দেখে নিও। নেক্সট, কৃষি আয় ব্যতীত অন্যান্য আয়ের উপর
কর আরোপ ও সংগ্রহ করা হয় ভারত সরকারের কৃষি আয় ব্যতীত। দেখো, কৃষি আয় ব্যতীত হচ্ছে অন্যান্য আয়ের উপর যে কর সংগ্রহ আরোপ ও সংগ্রহ করা হয় ভারত সরকার দ্বারা সংবিধানে কোন ধারা অনুযায়ী? মনে রাখবে 270 বা 270 নং ধারা অনুযায়ী আমাদের কি করা হয়, কৃষি আয় ব্যতীত যে অন্যান্য যে আয়ের উপর কর পুরোটাই কি আরোপ এবং সংগ্রহ করা হয় কার দ্বারা? না ভারত সরকার দ্বারা। একটু দেখে নিই এই রিলেটেড। তো 270 ধারায় কি বলা হয়েছে, যে কেন্দ্রীয় তালিকায় থাকা নির্দিষ্ট কিছু কর, যেমন হচ্ছে ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে কর্পোরেশন ট্যাক্স, এগুলো হচ্ছে কেন্দ্রীয় তালিকায়। এই ট্যাক্সগুলির নাম মনে রাখবে যে কেন্দ্রীয় তালিকায় কোন কোন ট্যাক্স রয়েছে এবং যেগুলি হচ্ছে আরোপ করার এবং হচ্ছে এটা কালেকশন করার ক্ষমতা টোটালটাই কার উপর রয়েছে? না কেন্দ্রীয় সরকারের উপর। এক্সাইজ ডিউটি, জিএসটি আমরা জানি কেন্দ্রীয় সরকারের উপরে থাকে। এগুলি হচ্ছে ধার্য করতে পারে এবং সংগ্রহ বা কালেকশন করবে কারা? সেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, মানে করবে হচ্ছে কেন্দ্র, ভারত সরকার হচ্ছে কি করবে না ধার্য করবে এবং সংগ্রহ করবে। এবং যেটা অর্থ রাশি পাওয়া যাবে বা যে পরিমাণ ট্যাক্সটা কালেকশন হওয়ার পর সেটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে নির্দিষ্ট অনুপাতে কি করা হবে? ভাগ করা হবে। মনে রাখবে এটা 15 ফিনান্স কমিশন অনুযায়ী এই যে রাজ্যগুলিকে মোট কত পার্সেন্ট দিয়ে থাকে? না 41% রাজ্যগুলিকে দেওয়া হয়। তো এছাড়া ব্যতিক্রম কিছু রয়েছে, যেমন সেস, সারচার্জ, এগুলি হচ্ছে কি করা যায় না, সেস এবং সারচার্জ মনে রাখবে যে এগুলি হচ্ছে এই তালিকাভুক্ত, অর্থাৎ আমাদের মানে এর হচ্ছে যে কালেকশন থেকে কি করা হয় না, রাজ্যকে দেওয়া হয় না। আর্টিকেল 268, এই আর্টিকেলে বলা আছে কিছু শুল্ক, যেমন হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, বীমা পলিসি বা শেয়ার ট্রান্সফার ইত্যাদির উপর যে স্ট্যাম্প ডিউটি আরোপ করা হয়, সেই স্ট্যাম্প ডিউটি কি করবে? কেন্দ্রীয় সরকার ধার্য করে, কিন্তু রাজ্য সরকার কি করবে? সংগ্রহ করবে এবং ব্যবহার করবে। কেন্দ্রীয় সরকার ধার্য করছে, কিন্তু রাজ্য সরকার কি করবে? সেটাকে সংগ্রহ করবে এবং সে তার নিজের প্রয়োজনে ব্যবহার করবে। চলো নেক্সট হচ্ছে 269। এমন কিছু কর যেমন হচ্ছে আন্তঃরাজ্য বাণিজ্য কর, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্রয় বিক্রয় ইত্যাদি যেগুলি হয়ে থাকে, সেগুলো হচ্ছে সংগ্রহ করে কে? কেন্দ্র সরকার ধার্য এবং হচ্ছে সংগ্রহ করে, কিন্তু যতটুকু যে পরিমাণ পাবে সম্পূর্ণ অংশটাই কাকে দিয়ে দেওয়া হয়? রাজ্যগুলিকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার অংশ হয় না। অর্থাৎ আমাদের 270 ধারা বলে যে আমাদের ট্যাক্স কালেকশন হয়, সেটা কনসলিডেটেড ফান্ডের অংশ হয়, কিন্তু এটা কি আমাদের কনসলিডেটেড ফান্ডের অংশ হয় না। তো জিএসটি 2016 সালে চালু হওয়ার পর মনে রাখবে এই ক্ষেত্রে চলে আসছে আইজিএসটি। এই যে আইজিএসটি আদায়ের পর কেন্দ্র রাজ্যের মধ্যে কি করা হয়? ভাগ করা হয়। আন্তঃরাজ্য বাণিজ্যের ক্ষেত্রে তোমরা জানো যে এটা কি হয়ে থাকে না, আইজিএসটি বর্তমানে ব্যবহার করা হয়। তো এটা কত আর্টিকেলে রয়েছে? 269 এতে এই আইজিএসটির কথা বলা আছে। এই এ ফর, এই যে সমস্ত জায়গায় দেখবে আর্টিকেলে এ আছে, এ বলতে কি বোঝায়? অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের মাধ্যমে যেটা অ্যাড করা হয়েছে। 275 যেটা আমাদের কোশ্চেনে ছিল, 275 ধারায় কি বলা আছে? তপশিলি উপজাতিদের বা শিডিউল ট্রাইব এর কল্যাণের জন্য তপশিলি এলাকাগুলিতে কি করবে না, কেন্দ্র সরকার একটা ব্যয়ভার এই জায়গা তাকে দিতে হয় বা অনুদান প্রদান করতে হয়। যেমন হচ্ছে অসম, নাগাল্যান্ড, এই সমস্ত যে 6 শিডিউলে থাকা যে সমস্ত তোমার স্টেটগুলি রয়েছে, সেই সমস্ত স্টেটে হচ্ছে অনুদান প্রদান করে থাকে। এটা কত আর্টিকেলে? না 275 আর্টিকেল অনুযায়ী। নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন হন দেশের জনগণের দ্বারা, রাজ্যসভা সদস্যদের দ্বারা, লোকসভা ও রাজ্যসভা সদস্য দ্বারা। মনে রাখবে লোকসভা এবং রাজ্যসভা সদস্যদের দ্বারা। একটু ডিটেলসে এই রিলেটেড কিছু ইনফরমেশন দেখে নিই। দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচন কত আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 66 অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এটা সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্যদের, মনে রাখবে এটা নির্বাচিত এবং হচ্ছে মনোনীত সদস্য উভয় সদস্যরাই কি করবে না, এই উপরাষ্ট্রপতি নির্বাচনে কি করবেন না, অংশগ্রহণ করবেন। এবং এই নির্বাচনটা মানে এই লোকসভা এবং রাজ্যসভার যারা হচ্ছে নির্বাচিত এবং মনোনীত সদস্য, তাদেরকে নিয়ে কি করা হয়? একটা ইলেকটোরাল কলেজ গঠন করা হয় এবং এর মাধ্যমে কি হন না, উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রার্থীকে অবশ্যই কি করতে হবে? যোগ্যতা কি? ভারতীয় নাগরিক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স থাকতে হবে এবং রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। তোমরা জানো যে
উপরাষ্ট্রপতি ক্ষমতা বলে কি হন না রাজ্যসভার চেয়ারম্যানও হয়ে থাকে। তো এই নির্বাচন কি হয়ে থাকে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ এই নির্বাচন সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হয়ে থাকে এবং একক হস্তান্তরযোগ্য ভোট বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে হয়ে থাকে। এই রিলেটেড আরো ডিটেলসে যেতে হলে আমাকে আলাদাভাবে ক্লাস করাতে হবে, ঠিক আছে, যেহেতু একটা ভিডিওতে এত কিছু ডিসকাস করা সম্ভব নয়। তো মনে রাখবে শুধুমাত্র যে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং একক হস্তান্তরযোগ্য ভোট বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনেরই নির্বাচন এই পদ্ধতিতেই কিন্তু কি হয়ে থাকে যদিও একটু আলাদা রয়েছে। নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করে? ইউপিএসসি বলেছে, তাহলে ইউপিএসসি সদস্যরা কত বছর? ইউপিএসসি সদস্যরা হচ্ছে আমাদের 65 ইয়ার্স বছরে আমাদের অবসর গ্রহণ করেন। একটু আগে আমরা এই ডিটেলসে দেখেছি। আর সেরকমই স্টেট পিএসসি যারা সদস্য রয়েছেন তারা হচ্ছে 62 ইয়ার্সে অবসর গ্রহণ করেন, একটু মনে রাখবে। পঞ্চায়েতি রাজ প্রথম শুরু হয় কোন রাজ্যে? পঞ্চায়েতি রাজ প্রথম শুরু হয়েছিল আমাদের হচ্ছে কোথায় না রাজস্থানে। রাজস্থানে হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, অর্থাৎ ত্রিস্তরীয় যে পঞ্চায়েত কাঠামো যেটা বলবন্ত রায় কমিটির সুপারিশে যেটা গঠিত হয়েছিল সেটা প্রথম ইমপ্লিমেন্ট হয় রাজস্থানে। আমরা একটু দেখে নিই। তো ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা যেটা হচ্ছে বলবন্ত রায় এই যে কমিশনের কথা বললাম এই কমিটির সুপারিশে গঠিত হয়, মানে সুপারিশের ভিত্তিতে প্রথম হচ্ছে 1959 সালে 2 অক্টোবর, এটা মহাত্মা গান্ধীর কি জন্মদিন, সেই জন্মদিনে রাজস্থানে, কোন স্টেটে? রাজস্থানে, সেই জেলাটার নাম কি? নাগৌর জেলা, বাগদারি গ্রামে হচ্ছে কি করেন মানে সেটা ইমপ্লিমেন্ট হয়। দ্বিতীয় রাজ্য হিসেবে গিয়েছিল অন্ধ্রপ্রদেশ। নেক্সট, অর্থাৎ সেম সালে অর্থাৎ 1959 সালেই অন্ধ্রপ্রদেশের কি করা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ত্রিস্তরীয় গ্রহণ করা হয়। 1947 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 47 সালের আগে অর্থাৎ 1947 এর আগে কোথায় বিদ্যমান ছিল? দেখো অপশন দেওয়া আছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু এবং হচ্ছে উপরের সবগুলিতে। যে ত্রিস্তরীয় যে নব বলবন্ত রায় কমিটির সুপারিশ অনুযায়ী যে ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামো সেটা এর আগে ভারতবর্ষের কোথাও ছিল না, সেটা হচ্ছে রাজস্থানেই প্রথম চালু করা হয়, অর্থাৎ 1947 এর আগে থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু এই জায়গায় পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা মোটামুটি অন্য লেভেলের ছিল, যেটা হচ্ছে প্রাচীন যে ভারতের যে ভাবধারা অনুযায়ী বা সংস্কৃতির অংশ হিসেবে সেটা কিন্তু রয়ে গেছে। তো সেগুলি কোথায় কোথায় ছিল? এই মহারাষ্ট্র, গুজরাট এবং হচ্ছে তামিলনাড়ু, প্রত্যেকটা স্টেটে কিন্তু ছিল, অর্থাৎ উপরে সবগুলি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ পঞ্চায়েতের ব্যবস্থায় মোটামুটি অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামো নয়, মোটামুটি পঞ্চায়েতের মতো কাঠামো বিশিষ্ট কিছু একটা ছিল। যাই হোক, নেক্সট একটু দেখে নিই। তাহলে প্রথম রাজ্য হিসেবে আমরা দেখলাম রাজস্থান, দ্বিতীয় রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ। 1992 সালে 73rd সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয় সমগ্র ভারতে হচ্ছে বাধ্যতামূলক করা হয়। তো 1993 সালে কি করা হয় 24শে এপ্রিল থেকে সেটা কি করা হয় না কার্যকর হয়। দেখো এই 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয় সারা ভারতে এই যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত কাঠামো সেটা হচ্ছে যে সারা ভারতে লাগু হবে। অর্থাৎ এর আগে কি ছিল না, অর্থাৎ যে আমরা যে বিষয়টা ডিসকাস করলাম যে এর আগে ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামো যেটা বলবন্ত রায় কমিটির সুপারিশে হয়েছিল সেটা কিন্তু ছিল না, ঠিক আছে। তো এটা কত সালে হয়েছিল? 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসছে। সমগ্র ভারতে কি করা হয় ইমপ্লিমেন্ট করা হয় এবং কি করা হয় বাধ্যতামূলক করা হয় এবং সাংবিধানিক করা হয়। ডেটটা কত ছিল? চালু হয় কত সালে? 1993 সালের 24শে এপ্রিল, যে দিনটাকে কি করা হয় না পঞ্চায়েতে দিবস, 24শে এপ্রিল, যেটা পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে কি করা হয় না পালন করা হয়। আর পশ্চিমবঙ্গে কত সালে হয়েছিল মনে রাখবে, এটা 1973 সালেই পঞ্চায়েতি আইনের মাধ্যমে 1978 সালে কি করা হয় প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত যে কাঠামো সেটা গ্রহণ করা হয়েছিল 1973 সালে। নেক্সট, পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব সংশোধন করা যায় কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। যেহেতু এটা দেখো পঞ্চায়েতি ব্যবস্থা একটা কি স্টেট, অর্থাৎ স্টেট লিস্টের অংশ। আমরা জানি 3 ধরনের লিস্ট রয়েছে, এটা কি অবশ্যই একটা স্টেট লিস্টের অংশ। তাই স্টেট লিস্টের অংশ যেহেতু তাহলে অবশ্যই কি রাজ্য সরকার দ্বারা কি করা যাবে না এর হচ্ছে
ক্ষমতা খর্ব করা যাবে বা দায়িত্ব সংশোধন করা যাবে। নেক্সট, যে রাজ্য তালিকা বিষয় বলে দিয়েছি, কততে বলা আছে 273-এর জি অনুযায়ী রাজ্য বিধানসভার অংশ, তাই হচ্ছে এটা কি কর্তৃত্ব প্রদান করতে পারবে কে? রাজ্য সরকার। নেক্সট, আমরা 2000 সালের কোশ্চেন দেখে নিয়েছি, এখন 2001 সালের কোশ্চেন গুলি দেখে নিই একটু। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য, যেটা আমাদের কত 51A তে স্থান 51A আর্টিকেলে রয়েছে বা পার্ট 4A বা 51A আর্টিকেলে রয়েছে, তো এটাকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ মৌলিক অধিকারকে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছে, সেটা মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই 42তম সংশোধনীর মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা হয়, যাকে আমরা মিনি কনস্টিটিউশনে বলে থাকি। চলো একটু দেখে নিই। তো 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1976-এ হয়েছিল। এটাকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশনও বলা হয়। প্রস্তাবনা কি করা হয়? এই সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং হচ্ছে সংহতি, এই 3টি শব্দ, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই 3টি নতুন শব্দ যুক্ত করা হয়েছিল। মনে রাখবে যে এই 3টি নতুন শব্দ কি করা হয় ভারতীয় সংবিধানে প্রস্তাবনা অংশ কি করা হয় না অ্যাড করা হয়। আর কি করা হয়? 10টি মৌলিক কর্তব্য, যেটা একটু আগেই জানলাম আমরা, পার্ট 4A বা আর্টিকেল 51A ধারায় কি করা হয়? স্থান দেওয়া হয়। আর ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এগুলোকে কি করা হয় না মৌলিক অধিকারের উপরে স্থান দেওয়া হয়। একটু মনে রাখবে যে মৌলিক অধিকারের উপরে কি করা হয়েছিল না এদেরকে স্থান দেওয়া হয়েছিল। তো যেমন কেমন, আমি একটু দু একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, আর্টিকেল কত আমাদের 39A, এবং শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টা কত? আর্টিকেল 43A তে বলা হয়েছে। নেক্সট, আর কি করা হয়? শিক্ষা, বন, বন্যপ্রাণী সংরক্ষণ, ওজন পরিমাপ এবং বিচার প্রশাসন, এই 5টি বিষয়কে, কয়টি টোটাল মনে রাখবে? 5টি। ফ্যাকচুয়াল কোশ্চেন অনেক সময় হয়ে থাকে। রাজ্য তালিকা থেকে সরিয়ে যুগ্ম তালিকায় স্থান দেওয়া হয়। আমরা জানি যে 3টা লিস্ট রয়েছে, কনকারেন্ট লিস্ট, একটা হচ্ছে তোমাদের ইউনিয়ন লিস্ট, আর একটা কি স্টেট লিস্ট। তো কনকারেন্ট লিস্টে স্থান দেওয়া হয় কোনটাকে? এই যে শিক্ষা, বন, বন্যপ্রাণী সংরক্ষণ, ওজন পরিমাপ ইত্যাদি, বিচার প্রশাসন, এগুলোকে আমাদের রাজ্য তালিকা থেকে সরিয়ে কনকারেন্ট লিস্টে বা যুগ্ম তালিকায় স্থান দেওয়া হয়। লোকসভা, তোমরা একটু কমেন্টে জানাবে যে যুগ্ম তালিকায় বর্তমানে কতগুলি বিষয় রয়েছে? যুগ্ম তালিকায় কতগুলি বিষয় রয়েছে? বর্তমানে কতগুলি বিষয় রয়েছে? ওকে, চলো। লোকসভা এবং রাজ্যসভাগুলির কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে কি করা হয়? 6 বছর করা হয়েছে। তো লোকসভা এবং রাজ্যসভার মেয়াদ কি করা হয়? 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়। যদিও কি পরবর্তী সময় 44তম সংশোধনীর মাধ্যমে বর্তমানে কি ওই 5 বছরই কিন্তু করা হয়েছে। চলো নেক্সট, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা 5 বছর থেকে কি করা হয়েছিল? 6 বছর করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আবার কি করা হয়? আমাদের 44তম সংশোধনীর মাধ্যমে আবার কিন্তু 5 বছরই করা হয়েছিল। নেক্সট, কোন সংশোধনীর মাধ্যমে ভোটারদের তালিকা, আমরা 2000 সালের কোশ্চেন ডিসকাস করতে গিয়ে এটাও দেখেছি, তাহলে কত? আমাদের 61 বা 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিযুক্ত হন প্রধানমন্ত্রীর দ্বারা কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শক্রমে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তাহলে এটা কি মনে রাখবে রাষ্ট্রপতির দ্বারা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে হচ্ছে পরামর্শ করে নিয়োগ করেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, কিন্তু কার সাথে পরামর্শ করতে হয়? পরামর্শ করতে হচ্ছে প্রধান যে বিচারপতি সুপ্রিম কোর্টের থাকেন তার সাথে পরামর্শ করে তিনি নিয়োগ করেন। দেখে নিই, আর্টিকেল হচ্ছে 142-এর কত? 124-এর 2 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতির দ্বারা কি হন না নিযুক্ত হন। তাদের যোগ্যতা কি লাগে? নাগরিক হতে হবে ইত্যাদি ইত্যাদি। হাইকোর্টে কমপক্ষে 5 বছর থাকতে হবে বিচারক হিসাবে, আর 10 বছরের আইনজীবী হিসাবে কোথায় যে কোনো কাজে কমপক্ষে বিচারক হিসেবে মনে রাখবে হাইকোর্টে কমপক্ষে 5 বছর, অথবা কি আমাদের 10 বছরের আইনজীবী হিসেবে কি করতে হবে? কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং 4 জন প্রবীণতম বিচারপতির সমন্বয়ে কি করেন? একটা কলেজিয়াম সিস্টেম গঠন করেন।
সেই কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে তিনি কি করেন, 4 জন বিচারপতিকে নেন, প্রবীণতম বিচারপতি এবং হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়ে, অর্থাৎ টোটাল 5 জনকে নিয়ে তিনি কি করেন, একটা দল গঠন করেন, যাকে বলা হয় কলেজিয়াম সিস্টেম। এই কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে কি করা হয় না, নিয়োগ করা হয়। সেটা কত আর্টিকেলে বলা হয়েছে, যদিও এই ক্ষেত্রে অনেক চেঞ্জ এবং ইত্যাদি ইত্যাদি আমাদের চলছে। যাই হোক, সাধারণত সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বা সিনিয়র মোস্ট বিচারপতিকেই ভারতের প্রধান বিচারপতি হিসেবে কি করা হয় না, নিয়োগ করা হয়। ঠিক আছে, তো আর সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকে কি করা হয়, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। এবং অন্যান্য বিচারপতিদের কি করা হয়, এই যে এই যোগ্যতা মান যাদের থাকবে তাদের কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ করে। নেক্সট, গ্রাম সভার প্রতিষ্ঠা বাধ্যতামূলক করা হয়েছে সংবিধানের 71, 72, 73। আমরা একটু আগে দেখেছি কত না, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992। আর 74তম সংবিধানের সংশোধনের মাধ্যমে কি করা হয়েছে না, পৌরসভা যে গঠন সেটাকে করা হয়েছে। তো পঞ্চায়েত রাজ ব্যবস্থা 73তম সংবিধান সংশোধনী 1992 সাল। তোমরা 74তম সংবিধান সংশোধনীটা মনে রাখবে। তাহলে 74তম সংবিধান সংশোধনী কার সাথে জড়িত না, পৌরসভার গঠন প্রণালীর সাথে জড়িত। ওকে, ব্যবস্থা সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, একটু আগেই দেখলাম আমরা। এটা 3টা কাঠামো নিয়ে গঠিত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর কি থাকেন, এবং হচ্ছে জেলা পরিষদ। এই 3টি স্তর থাকে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এর জন্য বলা হয়ে থাকে। পঞ্চায়েতের একই বিষয় রয়েছে, 1/3 সদস্য কি হবে, অবশ্যই মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়। তপশিলি উপজাতিদের জন্য কি করা হয়েছে, সিটের ব্যবস্থা রয়েছে। এটা তোমাদের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের কি পার্ট 9 যুক্ত করা হয় এবং একাদশ তপশিল 11 শিডিউল যুক্ত করা হয়, যেখানে কয়টি বিষয় রয়েছে, পঞ্চায়েতে 29 অর্থাৎ 29টি তালিকা দেওয়া হয়েছে। পঞ্চায়েতে মোট তালিকার সংখ্যা কত, 29। তোমরা পৌরসভার ক্ষেত্রে কটি তালিকা রয়েছে একটু কমেন্টে জানাবে। 1994 সালের 24শে এপ্রিল, এই ডেটটা একটু আগেই বললাম, 24শে এপ্রিল কি করা হয়, সারা ভারতে এই 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামো সেটা সারা ভারতবর্ষে কি করা হয় না, ইমপ্লিমেন্ট করা হয়। ভারতীয় সংবিধানের কল্যাণ রাষ্ট্রের ধারণা অন্তর্ভুক্ত হয়েছে কোথায়, প্রস্তাবনায়, মৌলিক অধিকারে, 4র্থ তপশিলে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। মনে রাখবে, রাষ্ট্র পরিচালনার কোথায় না, নির্দেশমূলক নীতিসমূহ বা ডিপিএসপি তে এই কল্যাণ রাষ্ট্রের ধারণার কথা বলা আছে, ডিপিএসপি। তো দেখে নেই ডিটেলসে, বা কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট, তাহলে কোথায় বলা আছে, এটা সংবিধানের 4র্থ অংশ বা পার্ট 4-এ বলা আছে। নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি নামে পরিচিত, যেগুলোকে আমরা জেনে থাকি। তো এটা আর্টিকেল 38A, এতে বলা হয়েছে রাষ্ট্র এমন একটি সামাজিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে যেখানে কিভাবে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত হবে। এটা কোথায়, 38-এর A, যেটা বুঝতেই পারছো, এ মানে অ্যামেন্ডমেন্ট করে এটাকে অ্যাড করা হয়েছে। কোথায় না, পার্ট 4-এ হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে কি করা হয়, স্থান দেওয়া হয়েছে। এবং নির্দেশমূলক নীতিগুলি হচ্ছে যেটা আমাদের কি, অর্থাৎ রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে কি করবে, রাষ্ট্র সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার সাধারণ জনগণের জন্য দেওয়ার চেষ্টা করবে, এবং এভাবেই একটা ওয়েলফেয়ার স্টেট গঠিত হবে। নির্বাচন কমিশন কোনটির অধীনে কাজ করে, সংসদের, রাষ্ট্রপতির, সুপ্রিম কোর্টের কোনটি কর্তৃপক্ষের অধীনে নয়। মনে রাখবে, নির্বাচন কমিশন কার অধীনে কাজ করে, মনে রাখবে এটা অবশ্যই একটা এরা স্বতন্ত্র সংস্থা, যারা হচ্ছে কোনো কর্তৃপক্ষের অধীনে কিন্তু কাজ করে না। ওকে, তো আর্টিকেল 324 আর্টিকেল অনুযায়ী কমিশনকে সংসদ, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা, তদারকি ইত্যাদি কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে কার কার নির্বাচন করতে পারে, মানে যা কিছু নির্বাচন ভারতবর্ষে হয়ে থাকে বেশিরভাগটাই কি করে থাকেন, আমাদের এই নির্বাচন কমিশন করে থাকেন। এটা মনে রাখবে, একটা স্বাধীন সংস্থা এবং সরকারের হস্তক্ষেপ ছাড়াই কাজ করে। এবং নির্বাচন কমিশন বা চিফ ইলেকশন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই কঠিন পদ্ধতিতে কি করা হয়, ইমপিচমেন্ট ছাড়া পদ থেকে সরানো যায় না, অর্থাৎ ইমপিচমেন্টের মাধ্যমেই সরানো যায়। ঠিক আছে, এবং সরকারের হস্তক্ষেপ ছাড়া কাজ করেন, কারণ তার হচ্ছে, তিনি যদি একটা নির্বাচন একটা সিরিয়াস ইস্যু, তো নির্বাচন যদি এই সিরিয়াস ইস্যুটাকে অবশ্যই পরিচালনা করার জন্য একটা স্বতন্ত্র সংস্থার প্রয়োজন, তাই কি এই ক্ষেত্রে তাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এবং ইমপিচমেন্ট পদ্ধতি ছাড়া কিন্তু এই
আমাদের চিফ ইলেকশন কমিশনার বা এদেরকে কি করা হয় যে না সরানো যায় না। ভারতীয় সংবিধানে কোন সংশোধনী দল বদল বিরোধী বা অ্যান্টি ডিফেকশন ল? অ্যান্টি ডিফেকশন ল মনে রাখবে 52nd, ঠিক আছে? তোমরা সংবিধান সংশোধনী অনেক কয়েকটা দেখতে পেলে, এটা হচ্ছে কততম সংবিধান সংশোধনী? 52তম সংবিধান সংশোধনী। একটু দেখে নিই, এটা সংশোধনী কি করা হয়েছিল কত সালে? না 1985 সালে। দল বদল, ঘন ঘন দল বদল, কাদের? এমপি এমএলএ, ঠিক আছে, সুবিধাভোগী যারা থাকেন। তো এটা এই মনে রাখবে যে এর মাধ্যমে আমাদের অ্যান্টি ডিফেকশন ল, যেটা 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10 শিডিউলকে যুক্ত করা হয়েছিল। তো সদস্যপদ কখন কখন বাতিল হতে পারে দেখে নিই একটু। যদি স্বেচ্ছায় তার রাজনৈতিক দল সদস্যপদ ত্যাগ করেন, দলের নির্দেশ বা হুইপ অমান্য করে যদি কি করেন, ভোট দেন বা ভোটদানে বিরত থাকেন, শুধুমাত্র অমান্য করে, নির্দেশ অমান্য করে ভোট দিলে বা ভোটদানে হচ্ছে বিরত থাকলে। নেক্সট হচ্ছে কোনো স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট সদস্য নির্বাচনের পর কোনো রাজনৈতিক দলে যোগ দিলে। তোমরা একটু দেখে নিও, মন্ত্র সদস্যদের শপথ গ্রহণের পর পরে কোনো রাজনৈতিক দলে যোগদান করলে তাদের হচ্ছে সদস্য পদ কি হতে পারে না, খারিজ হয়ে যেতে পারে এর মাধ্যমে। নেক্সট, ব্যতিক্রম কখন? যদি কোনো দলের অন্তর্ভুক্ত 2/3 সদস্য অন্য দলের সাথে যুক্ত হয়ে যান, তাহলে কি তার দলটাই তো থাকলো না, অর্থাৎ 2/3 সদস্যই হচ্ছে কি অন্য দলের সাথে যুক্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার সদস্যপদ বাতিল হবে না। আর হচ্ছে 1/3 সদস্য ছিল, শুরুতে এটি 1/3 সদস্য ছিল, 2003 সালে 91তম সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছে না বলা হয়েছে 2/3। আগে বলা হতো যে 1/3 সদস্য যদি তার দলকে ত্যাগ করে যায়, তাহলে সেই 1/3 মধ্যে যদি তিনিও থাকেন, তাহলে তার সদস্যপদ বা তার যে মন্ত্রিত্ব সেটা কি হবে না, না খারিজ হবে না, ঠিক আছে? তো পরবর্তী সময় কি করা হয়েছে না 2/3 করা হয়েছে বিষয়টা। তো দল ত্যাগের অভিযোগে কোনো সদস্যপদ থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেন কে? লোকসভার স্পিকার। এই ক্ষেত্রে লোকসভার স্পিকারকে হচ্ছে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। আর রাজ্যসভার ক্ষেত্রে কাকে ক্ষমতা দেওয়া হয়েছে? রাজ্যসভার চেয়ারম্যান, যিনি সাধারণত উপরাষ্ট্রপতি হয়ে থাকে। 1992 সালে, এটা কি মনে রাখবে মামলাটা, কি হল্লোহান মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় কি স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, অর্থাৎ স্পিকার যা খুশি বলতে হবে তা নয়। এই ব্যাপারে সুপ্রিম কোর্টে কি করা যাবে না চ্যালেঞ্জ করা যাবে। কোথায় চ্যালেঞ্জ করা যাবে? সুপ্রিম কোর্টে হচ্ছে চ্যালেঞ্জ করতে পারে কে? যার হচ্ছে আমাদের মন্ত্রিত্ব কি যিনি হারিয়ে ফেলেছেন। নেক্সট, রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। একটু আগে দেখলাম আমরা আর্থিক জরুরি অবস্থা। 352 দ্বারা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, 356 দ্বারা স্টেট ইমার্জেন্সি, তাহলে 360 ধারার বলে কি করতে পারেন না ন্যাশনাল ইমার্জেন্সি ধারণা করতে, তিনি জারি করতে পারেন। তো এটা অলরেডি আমরা এই ব্যাপারে ডিসকাস করেছি। নির্বাচিত পঞ্চায়েত সংস্থার মেয়াদ কত বছর? মনে রাখবে, নির্বাচিত পঞ্চায়েত রাজ সংস্থার মেয়াদ হচ্ছে কি হয়ে থাকে না 5 বছর হয়ে থাকে। সংবিধানের প্রস্তাবনা অংশে 42তম সংবিধানের মাধ্যমে কোন শব্দসমূহ অন্তর্ভুক্ত হয়েছে? একটু আগে দেখলাম কি কি আমাদের সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, গণতান্ত্রিক, গণতন্ত্র। তাহলে কি সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ, সেকুলার, এটা কি আমাদের ইন্টিগ্রিটি, এই শব্দটা যুক্ত করা হয়েছে, এই 3টি শব্দ। ভারত সরকার ব্যবস্থা প্রকৃতপক্ষে ফেডারেল এককেন্দ্রিক, ফেডারেল বৈশিষ্ট্য এককেন্দ্রিক, আর হচ্ছে আধা ফেডারেল। মনে রাখবে এটা কি আধা ফেডারেল বলা হয়ে থাকে, ঠিক আছে? ডিটেলসে দেখে নেই। তো কেসি হোয়ার নামে একজন ব্যক্তি, যিনি এই বহুবার এই কোশ্চেনটা এসছে যে কি করা হয়েছে ভারতের যে রাষ্ট্রীয় কাঠামো সেটাকে কি করা হয়েছে কোয়াজি ফেডারেল নামে তিনি কি বলেছেন, উল্লেখ করেছেন। কেন? কারণটা কি? ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্র ফেডারেল এবং এককেন্দ্রিক এই দুইয়ের কি করা যায় না সংমিশ্রণ দেখা যায়। ফেডারাল ইন ফর্ম বাট হচ্ছে ইউনিটারি ইন স্পিরিট। তো এক নাগরিকত্ব কি কি বৈশিষ্ট্য? যেমন এক নাগরিকত্ব এবং হচ্ছে একক সংবিধান। যেমন ইউএস এর মতো কান্ট্রিতে কি করা হয় যে এই ক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা স্টেটের কি থাকে, আলাদা আলাদা নাগরিকত্ব থাকে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কি করা হয়েছে যে না এক নাগরিকত্ব বা একক নাগরিকত্ব বিদ্যমান। তারপর হচ্ছে ইউনিটারি বেয়াস, যদিও কেন্দ্র তালিকা এবং রাজ্য তালিকা এবং 3টে তালিকা থাকলেও তো বেশিরভাগ ক্ষেত্রে কি আমাদের ইউনিটারি অর্থাৎ ইউনিয়নের ক্ষমতায় কি সব থেকে বেশি এই জায়গায় প্রাধান্য পায়। জরুরি অবস্থা জারি হলে কেন্দ্র রাজ্যগুলির উপর পূর্ণ নিয়ন্ত্রণ হ্রাস পায়। রাষ্ট্রপতি কেবল কেন্দ্রের প্রতিটি রাজ্যের অন্য রাজ্যকে নিয়োগ করেন, অর্থাৎ রাজ্যপালকে নিয়োগ করছেন। তারপরে কেন্দ্রের যে রাজ্যগুলির উপর পূর্ণ নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কখন?
যখন হচ্ছে আমাদের জরুরি অবস্থা জারি হবে, অর্থাৎ কেন্দ্রের কে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যেহেতু এটা পুরোপুরিভাবে করায়ত্ত করে নেন, তাহলে কি হচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে কি এই ক্ষেত্রে কেন্দ্রের অধিকারটাই সবসময় প্রাধান্য পাচ্ছে। আর কি রাজ্যে কি করেন, রাজ্যপাল নিয়োগ করেন, সেটাও কি সেন্ট্রালের প্রতিনিধি হিসেবেই তিনি কাজ করে থাকেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে, অর্থাৎ স্টেটের যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা কিছুটা হলেও কি হচ্ছে না, ক্ষুণ্ণ হচ্ছে। রাজ্য গঠনের ক্ষমতা, কোন একটা রাজ্য গঠনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কে ক্ষমতা ভোগ করেন থাকেন, ইউনিয়ন বা আমাদের যেটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট যিনি থাকেন তিনি হচ্ছেন এই ক্ষমতাটা ভোগ করে থাকেন। তাই ভারতবর্ষকে কি বলা হয়, ইউনিয়ন অফ স্টেটস, যেটা আর্টিকেল 1-এ বলা হয়েছে, ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। ঠিক আছে, ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। ঠিক আছে, তো ফেডারেল বলা কিন্তু হয়নি, বা পুরোপুরি ফেডারেল বলা হয়নি। নিম্নলিখিত কোন সংস্থাকে মুলতবি করা যায় কিন্তু ভেঙে দেওয়া যায় না? মনে রাখবে, রাজ্যসভাকে কি করা যায়, মুলতবি করা যায় কিন্তু ভেঙে দেওয়া যায় না, কিন্তু 2/3 সদস্য কি হয় আমাদের প্রত্যেক হচ্ছে 1/3 সদস্য প্রত্যেক 2 বছর পর পর কি হন না, তার সদস্যপদ ত্যাগ করেন, অবসর গ্রহণ করেন। দেখো আর্টিকেল 83 অনুযায়ী কি করা হয়েছে, বলা হয়েছে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। তো লোকসভার মতো কি এটার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, যেমন লোকসভায় একটা মেয়াদ থাকে, 5 বছরের মতো মেয়াদ থাকে, কিন্তু এই ক্ষেত্রে একে ভেঙে দেওয়া সম্ভব হয় না, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। কিন্তু ভেঙে না দেওয়া গেলেও কি হবে, 1/3 সদস্য কি হবেন প্রতি 2 বছর অন্তর অন্তর, কত বছর, প্রতি 2 বছর অন্তর অন্তর কি করেন না, অবসর গ্রহণ করেন। ঠিক আছে, আর সাধারণ কার্যকাল কত বছর, সাধারণত কার্যকাল হয়ে থাকে 6 বছর। নেক্সট কোশ্চেন, তো আমরা WBCS 2000 এবং 2001-এর কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওগুলিতে আমরা 2002 থেকে পরবর্তী যে বছরগুলি আছে এভাবে ফুল ডিসকাস করব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। তো আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা একটু জয়েন হয়ে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো